সো আমরা আলোচনা করতে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই না? তাহলে হচ্ছে এগুলো লিখছি, হ্যাঁ এগুলো আসলে আমরা নোট করবো কি করে, মানে কিভাবে নোট করা? এই যে ক্লাসে যেভাবে বলতেছি এইভাবে নোট করবেন। সো দেখেন এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে দেখেন আমরা তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা দেখলাম এবং এটা দেখছি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এবং আমরা সেইটা মনে দেখছিলাম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। অর্থাৎ এটা কি বলছে দেখেন, আচ্ছা এটা কারেক্ট আলোচনা সেটা হচ্ছে কনজারভেশন কথাটার মানে কি? কনজারভেশন মানে হচ্ছে চেঞ্জ হচ্ছে না। যেমন ধরেন একটা বডি আছে ধরেন এখানে, ঠিক আছে, এটা ভর ধরলাম হচ্ছে m1, আর একটা বডি আছে ধরেন এখানে m2 ধরলাম, এটার ভর, ওকে, এবং তাদের মধ্যে ওর একটা ভেলোসিটি আছে ধরলাম হচ্ছে এটা হচ্ছে v1, আর ও হচ্ছে ধরেন এদিকে যাচ্ছে, এটা ধরলাম হচ্ছে ভেলোসিটি হচ্ছে v2। তাহলে যদি তার একই লাইন বরাবর থাকে, হ্যাঁ, তাহলে একটা সময় তাদের কি হবে? সংঘর্ষ হবে, তাই তো? তো সংঘর্ষ হলে ওর ভেলোসিটি যেটা আছে সেটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। ওর ভেলোসিটি যেটা সেটাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো কনজারভেশন অফ মোমেন্টাম বলছে, আমরা জানি মোমেন্টাম মানে হচ্ছে কি ভরের সাথে বেগের গুণ, তাই না? ভরের সাথে বেগ, তাহলে ওর মোমেন্টাম কত হবে তাহলে? m1 v1, আর ওর মোমেন্টাম কি হবে? m1 সরি m2 v2। আচ্ছা এটা v না ধরে এটা u ধরি, কারণ এটা শুরুতে ছিল, তাই না? শুরুতে আমরা ধরলাম হচ্ছে u, তাহলে এটা হবে হচ্ছে u, তাহলে এটা আমাদের হচ্ছে u, তাহলে m2 u2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে তার শুরুতে মোমেন্টাম, ইনিশিয়াল। আর যখন সংঘর্ষ হয়ে গেল ভেলোসিটি চেঞ্জ হবে, ধরলাম ভেলোসিটি চেঞ্জ হয়ে এটা হলো ধরেন v1, আর এটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে হলো v2। তাহলে তাহলে ও শুরুতে মোমেন্টাম হচ্ছে এত, শুরুতে মোমেন্টাম হচ্ছে এত, তাহলে শেষ মোমেন্টাম ওর জন্য কত হচ্ছে তাহলে? m1 v1, আর ওর জন্য কি হচ্ছে? m2 v2। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে টোটাল মোমেন্টাম সেম থাকবে। বুঝতে পারছেন? সংঘর্ষের আগে সংঘর্ষের পরে টোটাল মোমেন্টাম কি থাকবে? সেম থাকবে। এটা হচ্ছে আমাদের কনজারভেশন, অর্থাৎ কনজার্ভ থাকলো, ফিক্স থাকলো। এটা আমরা কি বলতেছি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? তাহলে শুরুতে তাহলে দেখেন তো এটা হচ্ছে এইটার জন্য, এটা হচ্ছে এইটার জন্য, তাহলে টোটাল মোমেন্টাম বলছে কিন্তু, তাহলে এটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2, এইটা সমান হবে কার? m1 v1 প্লাস হচ্ছে m2 v2। এই দুটো কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম, ফাইনালি টোটাল মোমেন্টাম, দুটো কি থাকবে? সমান থাকবে। বুঝতে পারছেন? তাহলে মোমেন্টামের চেঞ্জ কত? জিরো। বুঝতে পারছেন? মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে আমাদের কনজারভেশন। এখন এই যে কনজারভেশনের যে আমরা আইডিয়াটা পাইলাম, এই যে রকেট উঠে না আকাশে, দেখি না রকেট যে যে চাঁদে গেল কদিন আগে, খুব নিউজ ভাইরাল হলো না এটা? এই যে রকেট যে চলাচল করে এটা কিন্তু এই লয়ের উপর অ্যাপ্লাই হয়, এই ল অ্যাপ্লাই করে এটা কিন্তু আকাশে এইভাবে উড়ে চলে যায়। কি বল? সামনের গতি পিছনের গতি? সামনে গতি পিছনে গতি? স্যার এই যে স্যার যখন ফুয়েলটা আর কি জ্বালানো হয় তখন যে পিছনের যে গতিটা আর উপরের থেকে বাধা পড়তেছে সেই গতিটা। বাধা থাকলে তো তাহলে যাবে কি হবে? দেখেন একটা রকেট যদি আমরা দেখি, রকেটটা কি হয়? এটা যদি একটা রকেট হয়, ও কি থাকে? নিচ দিয়ে এরকম জ্বালানি এইভাবে এখান থেকে বের হয়, তাই না? তাই তো? এটা কিন্তু মানে জ্বালানি খালি বের হয় না, অন্যান্য যেমন আমাদের বাইকের এক্সস্ট এগুলো জাস্ট বের হয়, এটা বলতে পারি, কিন্তু এইটা অনেক হাই ভেলোসিটিতে ইনজেক্ট করে। বুঝতে পারছেন? অনেক হাই ভেলোসিটি এটা। সো যেহেতু ও কি করে নিচের দিকে একটা কি দিতে ধাক্কা দিচ্ছে, তার মানে দেখেন আমরা নিউটনের ল অনুযায়ী আমরা কি জানি? প্রত্যেকটা অ্যাকশনের কি থাকে? ইকুইভ্যালেন্ট অপোজিট রিঅ্যাকশন থাকবে। অর্থাৎ আমি যদি এই দেয়ালটাকে একটা বসি দেই হবে, তাহলে এই দেয়াল আমাকে এক্সাক্ট সেম পরিমাণ ফোর্স আমার থাকে উল্টা দিকে আমাকে ব্যাক করতেছে, তাই তো? তাহলে এই যে রকেটটা যে যাচ্ছে এটা ভেলোসিটি ধরলাম হচ্ছে v, খুবই হাই ভেলোসিটিতে কি করতেছে? এটা নিজে ধাক্কা দিচ্ছে।
তাহলে এইটাও এই ফুয়েলটাও এই রকেটটাকে উল্টা দিকে কি করবে একটা ধাক্কা দিবে না So, এই যে ধাক্কার কারণে কিন্তু সে কোন দিকে উপরের দিকে একটা কি পাচ্ছে গতি গতি পাচ্ছে So, এই যে ফর্মুলাটা এইটা অ্যাপ্লাই করে কিন্তু আমাদের রকেটটা আকাশে এরকম উড়ে চলে যায় বুঝছেন সো এটা আমরা তাহলে এই যে কনজারভেশন আমরা দেখলাম মোমেন্টামে আচ্ছা তাহলে আমরা যে কনজারভেশন আমরা কি ধরে পেলাম তাহলে দেখেন এই যে পি আমরা হচ্ছে এই যে পি মানে কি হচ্ছে এমভি মোমেন্টাম হচ্ছে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি পি দিয়ে কত জন্য দেখাইছে মোমেন্টাম আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি পি দিয়ে ওকে তাহলে কনজারভেশন নিয়ে আমরা কি বলছি যে টোটাল যে মোমেন্টাম আছে এটা কি থাকবে অলওয়েজ কি থাকবে 6 থাকবে 0 তাহলে ওর চেঞ্জ কত 0 তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এই যে পি আছে এটা চেঞ্জ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি টাইমের রেসপেক্টে যে চেঞ্জ অর্থাৎ এটা আমরা বলবো ডিডিটি বললাম এটাকে কত পাবো 0 পাবো অর্থাৎ মোমেন্টামে চেঞ্জ টাইমের রেসপেক্টে কত 0 এটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বুঝতে পারছেন তো টোটাল মোমেন্টাম অলওয়েজ কি থাকে কনস্ট্যান্ট থাকে আমি যেটা আপনাকে एग्जांपल দিয়ে দেখালাম টু বডি কোলিশন যেটা एग्जांपल দিয়ে দেখাই যে দুইটা বডি যদি থাকে তাহলে যখন কোলিশন হয় তখন শুরুতে যে মোমেন্টাম আছে আর শেষে যে মোমেন্টাম আছে টোটাল কি থাকবে সমান থাকবে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না অর্থাৎ এই যে আমরা যদি শুরুতে ধরি এটা টোটাল মোমেন্টাম যদি ধরেন p1 হয় আর এখানে টোটাল মোমেন্টাম যদি ধরেন p2 হয় ওকে এটা হচ্ছে আগে ইনিশিয়াল হ্যাঁ আর এটা হচ্ছে ফাইনাল তাহলে টোটাল মোমেন্টাম দেখেন কোনো চেঞ্জ আমরা পাবো না p1 আর p2 কি থাকবে সমান থাকবে এটা আমরা এখানে লিখছি কিন্তু দেখেন টোটাল মোমেন্টাম হচ্ছে এখানে ইনিশিয়াল এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম হচ্ছে এখানে ওকে সো ডেফিনিশন আমরা তাহলে আমরা যদি দেখি তাহলে রকেটের জন্য আমরা দেখতে পারি হচ্ছে এটা সো একটা রকেট কি ভেলোসিটিতে উপরে উঠবে সেটা বেপার ফর্মুলা হচ্ছে আমাদের এটা ড্রাইভ করে একটা বিশাল বড় একটা ডেরিভেশন আছে ওটা আমাদের লাগবে না আমাদের একটু বোঝা লাগবে যে কোনটা কি রিপ্রেজেন্ট করে একটু খেয়াল করেন রকেটের মধ্যে যে জ্বালানিটা থাকে এর প্রতিনিয়ত বার্ন করে কি নিচে দিকে ধাক্কা দিচ্ছে তাই না তাহলে জ্বালানি আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে না তাহলে রকেটের ভর আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে রকেটের ভর কমা মানে আমাদের জন্য কি গতিটা আরো কি হলো সুবিধা হইল না সুবিধা হইল তাই না সো ধরেন শুরুতে রকেটের ভর ছিল হচ্ছে ধরেন m0 শুরুতে কত m0 ওকে এবং শুরুতে রকেটের যে ভেলোসিটি সেটা ধরা হচ্ছে v0 বুঝতে পারছেন যখন রকেট উঠতেছে বুঝছেন রকেট এটা কি করতেছে উপর দিকে উঠতেছে তার কোনটা মনে আমি এটা কি ছবি ক্লিক করলাম বুঝতে পারছেন এরপরে আবার 2 মিনিট পরে আরেকটা ছবি ক্লিক করব দুটোর মধ্যে কম্পারিজন আমরা যদি করতে চাই তাহলে শুরুতে ধরেন ওর ভেলোসিটি ধরলাম হচ্ছে কত v0 আর ওর যে ভর সেটা ধরলাম হচ্ছে m0 কোন একটা সার্টেন টাইম পর তাহলে কি হবে ওর ভর কি হবে কমবে আর ভেলোসিটি কি হবে বাড়বে তাই তো ভর কমবে ভেলোসিটি বাড়বে তো কোন একটা সার্টেন টাইম পর সেটা আমরা ধরলাম হচ্ছে ওর ভেলোসিটি ধরলাম হচ্ছে v সো আমি এটা বের করতে চাচ্ছি বুঝতে পারছেন এটা আমরা কি করতে যাচ্ছি বের করতে যাচ্ছি সো কোন একটা সার্টেন টাইম পরে ধরলাম ওর ভর হয়ে গেল m থেকে কত হলো m হলো তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভেলোসিটি আমরা কিভাবে বের করব সো এটার জন্য ধরেন আপনাকে দেওয়া আছে হচ্ছে ডিনের মতো অর্থাৎ এই যে এক্সস্ট যেটা বের হয় এটা কি বলে এক্সস্ট বের হচ্ছে তো এটা ভেলোসিটি ধরেন দেওয়া আছে হচ্ছে VE এটা হচ্ছে এক্সস্ট ভেলোসিটি বলে তো কমন হচ্ছে এই যে তার এরপরে একটা সার্টেন টাইম পরে তার ভেলোসিটি কত হবে সেটা ইকুয়াল হবে হচ্ছে v0 তার যে শুরুতে ভেলোসিটি ছিল এটা প্লাস VE অর্থাৎ এক্সস্ট ভেলোসিটি ইনটু হচ্ছে ln m0 ডিভাইড বাই m তাহলে দেখো পরিচয়টা কি আবার বলি এটা হচ্ছে তার শুরুতে ভেলোসিটি এটা দেখেন শুরুতে তার ভেলোসিটি একটা ছিল কিন্তু যদি এটা মাটিতে আসতো তাহলে শুরুতে তার ভেলোসিটি কত 0 তার মানে তখন কোনো ভেলোসিটি আমরা এখানে এইটা ভ্যালু তখন হবে 0 v টা কি যেই বেগে সে ফুলটাকে বের করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এক্সস্ট ভেলোসিটি এটা হচ্ছে আমাদের v বুঝতে পারছেন m টা কি ইনিশিয়াল তার যে ভর ছিল টোটাল ভর রকেটের সেটা হচ্ছে আমাদের m0 এবং কোনো সার্টেন টাইম পরে যদি m হয় তাহলে আমরা ওখান থেকে আমরা কি বের করতে পারবো রকেটের ভেলোসিটি আমরা এখান থেকে বের করতে পারবো মানে 20 সেকেন্ড পরে যদি ভেলোসিটি বের করতে পারে আমাকে কি কি দেওয়া থাকতে হবে এটা 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 যদি দেওয়া থাকে তাহলে আমরা কি বের করতে পারবো এটা আমরা বের করতে পারবো আর যদি কোনো কিছু ধরেন ইনিশিয়ালি তার ভেলোসিটি দেওয়া না থাকে তার মানে হচ্ছে সেই কথা কিভাবে আছে স্থির অবস্থা তাহলে তার ভেলোসিটি কত ইনিশিয়ালি বুঝছেন সো এটা হচ্ছে আমাদের
কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম একটা एग्जांपल আমরা এখানে পাই কিভাবে পাইলাম দেখেন এই যে সে নিচের দিকে যে কোনো ধাক্কা দিচ্ছে উপর দিকে সে একই মোমেন্টটা কি করবে এটা ফোর্স পাবে কারণ তার মোমেন্টামে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না তাহলে উপর দিকে যেহেতু তার কি বাধা কম নিচের দিকে সে বেশি ভেলোসিটি সে ধাক্কা দিচ্ছে তাহলে উপর দিকে সে একটা নিট ফোর্স পাবে অর্থাৎ ধরেন একদিকে একজনের ধাক্কা ধরেন আমাকে একজন টানতেছে দুইজনে টানতেছে যে দুইজনে সমান বেগে টানে বা সমান বলে টানে তাহলে আমি কোন দিকে যাব স্থির হ্যাঁ যেখানে তোমাকে এখানে থাকবো আর যদি কোনো একটা জায়গা যদি ফোর্স বেশি হয় তাহলে কি হবে সেদিকে সেদিকে চলে যাবো সিমিলারলি এটা যদি এই নিচে ধাক্কা দিচ্ছে তাই না আর উপর দিকে তো তার ফাঁকা তাই না তাহলে যদি এই দিকে ধাক্কা দিচ্ছে সে উল্টা দিকে সেম একই মোমেন্টটা কি পাবে একটা ফোর্স পাবে তাহলে এইটার কারণে সে কি করতে থাকবে উপর দিকে উঠতে থাকবে বুঝতে পারছেন এবং এটা কিন্তু খুবই হাই ভেলোসিটি হয় এই যে এক্সোস ভেলোসিটি এটা অনেক হাই যার কারণে সে উপর দিকে একটা নিট ফোর্স পায় বুঝতে পারছেন এইভাবে হচ্ছে রকেট একটা উপরে উঠতে পারে বুঝতে পারছেন সেটা আমরা দেখলাম এরপর আসেন আমাদের হচ্ছে আমরা তো দেখলাম লিনিয়ার মোমেন্টাম এখন আমাদের হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এখন কথা হচ্ছে যেমন ধরেন এই যে ভেলোসিটি আমরা যেটা দেখতে পাই একমাত্রিক তাই না কোনো অ্যাঙ্গেল কিন্তু নাই দেখছেন কোনো অ্যাঙ্গেল নাই যদি কোনো অ্যাঙ্গেল এসে যাই তো সেক্ষেত্রে আমাদের লিনিয়ার মোমেন্টামে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে আমাদের ফর্মুলা যেগুলো অ্যাপ্লাই করতে হবে সেগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য বুঝতে পারছেন ধর আমি এই যে হেঁটে যাচ্ছি 100 জন হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমার মোমেন্টাম যদি ক্যালকুলেট করা যেটা হবে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম একমাত্রিক আর যদি কোনো অ্যাঙ্গেল তৈরি করতো তাহলে সেটা হয়ে যেত দুই মাত্রিক তাই না একটা অ্যাঙ্গেল তৈরি করলো অন্য একটা ডিরেকশনে গিয়ে চলে গেল তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বুঝতে পারছেন তাহলে কথা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাকে কিভাবে ডিফাইন করা হয়েছে দেখেন ধরেন এটার জন্য এটাকে জানি কি বলে ওই যে দেখছেন না ওই যে বরফের যে দেশগুলো যেগুলোতে দেখবেন ওরা হচ্ছে এক ধরনের জুতা পরে ওটা পরে এইভাবে ঘুরি খালি ঘুরি দেখছেন এগুলা ভিডিও দেখা যায় যেটা ঘুরে ওখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দেখবেন যখন হাতের কাপ ছড়ায় দেয় তখন বেগ বাড়ে না কমে কমে যায় আবার দেখেন হাতটা যখন আবার গুটায় নেয় তখন ভেলোসিটি কি হয় বাইরে যায় বুঝতে পারছেন কি হলো হাত বাড়ানোর কারণে কি হলো হাত কমানোর কারণে কি হলো এবার দেখেন এই যে দরজা এই হাতলটা এখানে হাতলটা যদি এখানে থাকতো তাহলে এই দরজা খুলতে ইজি না কষ্ট কারণ মাস পয়েন্টে কেন্দ্র কই এটা কেন্দ্র তো এখানে না এটা রোটেট করতেছে কি ধর এটা যদি একটা এক্সিস চিন্তা করি এটা কি এইভাবে রোটেট করতেছে না কেন্দ্র কোথায় এখানে না তাহলে আমরা দেখলাম এখান দিয়ে আমরা ইজি আপনি বলতেছেন এখান দিয়ে দিলে কষ্ট হবে বেশি আরো দিয়ে যাই আরো কষ্ট হবে বেশি তাহলে কি হলো জিনিসটা ব্যাপারটা হচ্ছে দেখেন ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিভাবে ডিফাইন করা হয়েছে ধরেন এই যে এটা ধরেন এটা কোন একটা কেন্দ্র বৃত্তের এই বৃত্ত এটা হচ্ছে একটা বৃত্ত এখানে কোন পার্টিকেল আছে এখানে এটা কি করতেছে ধরেন এইটা চারপাশে এইভাবে ঘুরতেছে এটা কি কেন্দ্র করে চারপাশে ঘুরতেছে তাই ধরলাম ওর ভেলোসিটি একটা আছে না তাই না ওর ভেলোসিটি হচ্ছে v আর ওটা পর আছে হচ্ছে m তাহলে ওর মোমেন্টাম কত হলো m এবং ধরে নিলাম এটা থেকে এটা দূরত্ব হচ্ছে r বুঝতে পারছেন এটা থেকে এটা দূরত্ব কত r যদি এটা হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেফিনিশন হচ্ছে এটা টোটাল মোমেন্টাম এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে p দিয়ে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হবে হচ্ছে আমাদের r ক্রস p r ক্রস কি p অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমাদের r ক্রস p অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা হচ্ছে l দিয়ে রিপ্রেজেন্ট করি ইউজার আমরা কি দিয়ে l দিয়ে ক্যাপিটাল হাতে ক্যাপিটাল এবং এটা হচ্ছে দেখেন এটা কিন্তু একটা ভেক্টরের গুণ কি
ভেক্টর গুণ, ভেক্টরের দুইটা গুণ আছে, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। ডট মানে কি, ধরেন এই যে একটা ভেক্টর ধরেন a আর একটা ভেক্টর ধরেন b, এদের ভিতরে যদি ডট থাকে এটা হচ্ছে ডট গুণ, আর যদি এরকম থাকে যে a ক্রস b এটা হচ্ছে ক্রস গুণ। সো ডট গুণ মানে হচ্ছে a b sin থিটা, বুঝতে পারছেন? আর এটা মানে হচ্ছে a b cos থিটা, বুঝতে পারছেন? মানে থিটাটা হচ্ছে এই a ভেক্টর আর b ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল। যেমন ধরেন এটা এদিকে হচ্ছে আমাদের a ভেক্টর, এদিকে ধরেন আমাদের b ভেক্টর, এটা মাঝখানে অ্যাঙ্গেল যদি হয় থিটা, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। ওকে, সো a আর b এর মাঝখানে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে a ডট b করলে আমরা পাবো হচ্ছে b sin থিটা, আর a ক্রস b করলে আমরা পাবো হচ্ছে b cos থিটা। তাহলে আমরা এখানে আমরা তাহলে কি পাবো, r ক্রস p করলে আমরা পাবো হচ্ছে r p কি পাবো, cos theta। cos থিটা। তাহলে cos থিটা মানে কি দেখেন তো, এইটার সাথে এটার অ্যাঙ্গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা আমরা পাবো, এটা হচ্ছে আমাদের থিটা যদি হয়। আর এটা হচ্ছে এই এটার সাথে এটা। তাহলে এটার সাথে দেখেন তো বৃত্তের উপর এটা কি হবে, এটার সাথে এটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত, 0 to 0 0। তার মানে সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যাঙ্গেল বলেছিলাম আমাদের কত পাচ্ছি, 0। যদি অন্য কোনো ডিফারেন্ট অ্যাঙ্গেল হতো তাহলে আমরা কি পাবো, কোনো একটা ভ্যালু পাবো, বুঝতে পারছেন? 90 ডিগ্রি আমরা কোনো ভ্যালু পাই, বুঝতে পারছেন? তাহলে এটা ডিফাইন করা হচ্ছে আমাদের, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমাদের ডেফিনিশন। ওকে, এখন কথা হচ্ছে দেখেন এই r ক্রস p, এটাকে দেখেন p মানে কি mv না, p মানে কি আমাদের mv। তাহলে আমরা চাইলে এখানে এখানে আমরা কি লিখতে পারি, r ক্রস mv, তাই না? এখানে m তো ধর, এর উপর কোন ডিরেকশন আছে, হ্যাঁ m তো কোনো ডিরেকশন নাই, তাই না? তাহলে m ছাড়া মানে জাস্ট একটা ভ্যালু। তাহলে আমরা যে ক্রস কার মধ্যে হয়, দুটো ভেক্টরের মধ্যে, তাই না? এটা ভেক্টর মধ্যে, তাহলে আমরা এটাকে দেখেন তিনটা কি হবে, গুণাকারে আছে, তিনে গুণাকারে হবে। এটাকে চাইলে আমি m টাকে সামনে লিখে r ক্রস v দেখুন লিখতে পারি, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইভাবে ডিফাইন করা হয়েছে। ওকে, তাহলে দেখেন আমরা যখন নিউটনের লতে আমরা গেছিলাম, লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কিন্তু নিউটনের সেকেন্ড লটা ট্রাক করছিলাম। অর্থাৎ কি ছিল, নিউটনের সেকেন্ড ল ছিল হচ্ছে ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত করার সমানুপাতিক, তাই না? তাই তো, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন, তাহলে কি হতে হবে, ভরবেগের পরিবর্তন হতে হবে এবং এটা কার সাপেক্ষে হতে হবে, সময় সাপেক্ষে। তাহলে সময় সাপেক্ষে যতটুকু ভরবেগের পরিবর্তন হবে সেটা হচ্ছে তার উপর ফোর্স। এখন এখানে তো ভরবেগ না, এখন আছে হচ্ছে অ্যাঙ্গুলার ভরবেগ, তাই না? বা কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হার কার উপর ডিপেন্ড করবে, আগে কি ছিল, প্রযুক্ত বলে, আর এখন কি হবে, আপনারা অনেক নাম শুনছেন এটা, এই বাইক যে ঘুরে, তাই না? বাইকের যে এই চাকাটা যে ঘুরে বা ইঞ্জিনটা যে ঘুরে, এটা কত বেশি ঘুরে, এটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করে বাইকে, আরপিএম না, ওটা না, বলতেছি ফোর্স যেটা অ্যাপ্লাই হয় সেটা আমরা কি বলি, আরপিএম হচ্ছে কয়টা বার ঘুরলো, ওটা তো জাস্ট একটা নাম্বার, কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ওটা না, বলে না যে এটা টর্ক, কত পরিমাণ টর্ক প্রডিউস করতে পারে, টর্কের উপর ডিপেন্ড করে না তার আরপিএম কত হবে, তাই না? তাই তো, তাহলে অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম যেটা ফোর্স হিসেবে অ্যাপ্লাই হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা ডিপেন্ড করে হচ্ছে টর্কের উপর, অর্থাৎ কত তাড়াতাড়ি রোটেশনটা সে কমপ্লিট করতে পারে, বুঝতে পারছেন? রোটেশন যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, যত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, তত পরিমাণে এখানে কি হবে, বেশি পরিমাণে আরপিএম পাবো। আরপিএমটা চলে, এটা একটা মানে রেজাল্ট যে এটা 500 বার ঘুরতেছে, কিন্তু কি পরিমাণ তাকে শক্তি দেওয়া লাগছে এটার জন্য, সেটা হচ্ছে আমাদের ভিতরে ফিজিক্সটা বুঝতে হবে, বুঝতে পারছেন? যেমন একটা ফ্যান ঘুরে, ধরেন ফ্যানটা যে ঘরে আমরা বলি যে ধরেন ফ্যানটা হচ্ছে আরপিএম হচ্ছে ধরেন 1000 আরপিএম, তার মানে হচ্ছে মিনিটে 1000 বার ঘুরে, কিন্তু এটা ঘোরানোর জন্য কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে সেটাই হচ্ছে আমাদের টর্ক। তাহলে দেখেন এটা তো, তাহলে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল নিয়ে ঘুরতেছে না, তাই তো? সো লিনিয়ার মোমেন্টাম যেটা ফোর্স, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটা আমরা বলবো হচ্ছে কি, টর্ক। তাহলে লিনিয়ার অর্থাৎ সোজা জায়গায় আমরা যেটা ফোর্স বলতেছি, ওই একই জিনিস অ্যাপ্লাই করতেছে, ওই একই মানে সিমিলার, আইডিয়াটা কি সিমিলার। ফোর্স মানে কি, আমি কতটুকু বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে সোজাসুজি, আর যদি আমরা অ্যাঙ্গেলে হয়
তাহলে সেইটাই আমরা বলবো হচ্ছে কি টর্ক। টর্ক। বুঝতে পারছেন? তাহলে আইডিয়াটা কি হচ্ছে সিমিলার হবে। তাহলে দেখেন আমরা মোমেন্টাম পাইলাম, এইটা হচ্ছে মোমেন্টাম। সো দেখেন আমরা একটু আগে দেখছিলাম সেটা হচ্ছে এই যে মোমেন্টামের পরিবর্তনের হারটাই আমাদের কি বলতেছিল, এটা আমাদের ফিক্স থাকে। এইটা আমাদের কি মোমেন্টামের পরিবর্তনের হারটা হচ্ছে আমাদের কি ফোর্স, এটা আমাদের কত ফোর্স। তাহলে টর্ক তাহলে কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তনের হার। বুঝতে পারছেন? তাহলে মোমেন্টাম পরিবর্তনের হার, লিনিয়ার মোমেন্টাম পরিবর্তনের হার হচ্ছে আমাদের ফোর্স, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম পরিবর্তনের হার হচ্ছে আমাদের কি টর্ক। বুঝছেন? তাহলে এগুলো বুঝে নিন। তাহলে টাউ এটা শোনা আমরা তাহলে কি পাবো, এখানে পাইছি এমবি, তাহলে ওখানে কি পাবো সো দেখেন এটাকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করে, টর্কটা কি রিপ্রেজেন্ট করে টাউ, টর্ক মানে হচ্ছে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করে, মানে টি এর মাথা লিখতে হবে ফিল্ডের থাকে, ঠিক আছে? তো এটা হবে আমাদের হচ্ছে আর ক্রস এফ, আর ক্রস, সো এটা হচ্ছে আমাদের টর্ক। এবং আরেকটা যেটা বললাম যে এখানে যখন মোমেন্টাম পরিবর্তন, এখানে কার পরিবর্তন হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম পরিবর্তন, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে টাউ হচ্ছে এল এর পরিবর্তনের হার কার রেসপেক্টে টাইমের রেসপেক্টে। বুঝতে পারছেন? একই জিনিস, দুইটা একই কথা। সো এই যে এইটার আইডিয়া থেকে দেখেন হাতলের আইডিয়াটা আমরা পাই। দেখেন তো খেয়াল করেন, ধরেন এইটা হচ্ছে একটা এক্সিস, এখানে কোন একটা দিকে এরকম আছে, হ্যাঁ এখানে আমি এটা ফোর্স অ্যাপ্লাই করব, ধরেন F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব, আমার এটা থেকে এটা দূরত্ব ধরেন r, ওকে এটা থেকে এটা দূরত্ব হচ্ছে r, ওকে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এটাকে কি করাইতে, এভাবে এটাকে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এটা এদিকে যাবে, রোটেট করবে। প্রতিনিয়ত আমি যদি এইটার লম্বা এইভাবে ফোর্স দিই, তাহলে এটা কি হবে, একটা সার্কেল হবে ঘুরতে থাকবে, তাই না? সার্কেল ঘুরতে থাকবে। এখন কথা হচ্ছে আমি যে ফোর্স দিচ্ছি, এই যে রোটেশনটা, এটা কি শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করে নাকি এই দূরত্বের উপর ডিপেন্ড করে, তাই না? আর যত দূরে নেব তত আমাদের ঘরে ইজি হবে না কষ্ট হবে। আমরা যেটা মাত্র উদাহরণ দিয়ে দেখলাম, যত দূরে যাব তত ইজি হবে। তার মানে আর ভ্যালু যত হচ্ছে কি হচ্ছে কমতেছে, আমাদের বেশি পরিমাণে এখানে ঘোরানোর জন্য কি লাগতে বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, আর ভ্যালু যত বাড়তেছে তত ফোর্স করা লাগতেছে কত কম। এখান থেকে আমরা কিন্তু টাইলের টাউলে আমরা আইডিয়াটা পেয়ে গেলাম। এবং এইটা আমরা দেখলাম হচ্ছে এইখানে দেখেন এই যে এইখানে দেখেন, তাহলে এখান থেকে আমরা তাহলে এখানে যদি একটা ক্রস করা, তাহলে এটাকে কি লিখতে পারি আর এফ কি সাইন থিটা। বুঝতে পারছেন? আর এফ সাইন থিটা। দেখেন তো আমরা জানি এই থিটা ভ্যালু সাইন থিটা ভ্যালু 0 থেকে কত পর্যন্ত দিতে পারে, 1 পর্যন্ত দিতে পারে, তাই না? সো টর্কের ক্ষেত্রে কি এটা চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা এখানে লিনিয়ার মোমেন্টের ক্ষেত্রে ডট ও এখানে ভুল আছে, এখানে এটা ভুল আছে, এটা cos হবে, ডট এর ক্ষেত্রে cos আর এটা হবে sin। আমি তো খেয়াল করি এটা ভুল হয়েছে, cos হবে। সো দেখেন এইটা দুইটা মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি মানে কত, 0 1 cos হ্যাঁ তো sin 90 ডিগ্রি মানে কত 1। তাহলে দেখেন তো এই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি না, এটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া মানে কি, এটা ভ্যালু হচ্ছে 1, তাহলে এইটা পুরোটাই পাচ্ছি না, এখানে গুণ করলে যেটা হয়। আর যদি সাইন ভ্যালু যদি 90 ডিগ্রির সাথে কোনটা কম হয়, তাহলে 0 আর 1 এর মাঝখানে কোনটা সংখ্যা দ্বারা গুণ হবে, তাহলে এই টোটাল ভ্যালু বাড়বে না কমবে, কমে যাবে। তাহলে পর দেখেন তো যখন 90 ডিগ্রি তখন কি পাচ্ছি সর্বোচ্চ। যখন ধরেন অ্যাঙ্গেল যদি 45 হতো তাহলে কি পাইতাম, বেশি হতো না কম পাইতাম, কম পাইতাম। তার মানে টর্ক কখন প্রডিউস হবে বেশি সবচাইতে, যখন হচ্ছে এই আর এর সাথে এই ফোর্স অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। যত আস্তে আস্তে কমবে তত ফোর্স কি হবে, এই সরি টর্ক কি হবে কমে যাবে। বুঝতে পারছেন? এই জন্য দেখেন আমরা যদি এটাকে আমি যদি সরাসরি লম্বা বিভাগে টাকা দিই, জিনিসটা খুব ইজি। আপনি যদি এইভাবে দেন আমাদের জন্য কি হবে
কষ্ট বেশি হবে। কারণ কি? কারণ টর্ক বেশি, অর্থাৎ তাকে বিপরীত দিকে যে তার যে ফোর্স সেটা বেশি। বুঝতে পারছেন? তো এই গেল আমাদের আইডিয়া হচ্ছে টর্ক এবং হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের আইডিয়া। ওকে, আচ্ছা এখন এই রিলেটেড কিছু ম্যাথ দেখি আসি। আচ্ছা সিমিলার এখানে অ্যাপ্লাই হয়, দেখেন আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দেখছি, সিমিলারলি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ কনজারভেশন আমরা দেখতে পারবো। তাহলে দেখেন তো কনজারভেশন মানে কি? ওই যে আগের মতো শুরুতে আর শেষে কি থাকবে? সমান থাকবে। বুঝতে পারছেন? তো ব্যাপারটা কি হইলো, ধরেন যদি মোমেন্টামের চেঞ্জ না হয় তাহলে টর্ক কি হবে? যদি লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি চেঞ্জ না হয় তাহলে টর্ক কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ এই যে যেটা বলতেছিলাম এখানে যেটা ছিল যে ডিপি, এটা যদি 0 হয় তাহলে এটা আমাদের কি এই তাহলে ফোর্সের কোনো চেঞ্জ আমরা পাবো না। সিমিলারলি আমাদের এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে এটা যদি টাইম স্পিডে যদি চেঞ্জ না হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো না, কোনো টর্কের মধ্যে কোনো চেঞ্জ আমরা পাবো। বুঝতে পারছেন? অর্থাৎ কি থাকলো? ফিক্স থাকলো। তার মানে এটা ডিপেন্ড করছে কার উপর? অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি চেঞ্জ হয় তাহলে টর্ক কি হবে? চেঞ্জ হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি চেঞ্জ না হয় তাহলে টর্ক চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এবং শুরুতে যে পরিমাণ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর শেষে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকবে? অলওয়েজ কি থাকবে? সমান থাকবে। বুঝতে পারছেন? যেমন আমরা এই সমস্যা এইখানে উদাহরণে শুরুতে তার যে টোটাল মোমেন্টাম আর শেষে টোটাল মোমেন্টাম কি থাকবে? সমান থাকবে। সিমিলারলিও ধরেন এই যে একটু আগে যে উদাহরণটা দেখাতে যে ঘুরতেছে কোনটা সাডেন মোমেন্টাম যদি সুই ক্লিক করেন হাত খোলা অবস্থা, এটা ধরেন হাত বন্ধ অবস্থা, হাত খোলা অবস্থা হচ্ছে তার যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর হাত বন্ধ অবস্থায় তার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকবে? সমান থাকবে। এটা কিভাবে সমান হয়েছে দেখেন, আগেরবার হাত খোলা অবস্থা তার ভেলোসিটি কি হয়ে গেছিল? কমে গেছিল। এটা হলে ভেলোসিটি বেড়ে যাবে। এইভাবে একটাকে কি করে? ব্যালেন্স করে। সো এইভাবে ব্যালেন্স করে কি হবে? টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কি থাকবে? অলস কি থাকবে? সমান থাকবে। বুঝতে পারছেন? অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো চেঞ্জ আমাদের এখানে টর্কের এটার ক্ষেত্রে ওই dl ডিভাইডেড বাই dt ইকুয়াল 0। হ্যাঁ যদি 0 হয় কনস্ট্যান্ট 0 হবে, এটা মানে হচ্ছে টোটাল। হ্যাঁ 0 মানে হচ্ছে কনস্ট্যান্ট হলো, তাহলে কি হলো? কনস্ট্যান্ট হলো। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন আমরা দেখেন মোমেন্টামটাকে আমরা কি রিপ্রেজেন্ট করছিলাম, দেখেন p মানে কি? mv, তাই না? p মানে কত? mv। মানে কথা হচ্ছে তাহলে এখানে টাউ মানে কত? স্যার হচ্ছে যে আর এইটার মতো করে রিপ্রেজেন্ট করতে। দেখেন তো ফোর্সে আমরা জানি F ইকুয়াল টু ma, তাই না? F ইকুয়াল টু ma আমরা জানি না? তাই আমরা বলেছিলাম যে ফোর্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে কি? টাউ না? অর্থাৎ ফোর্স হচ্ছে লিনিয়ারের জন্য আর টাউ হচ্ছে অ্যাঙ্গুলারের জন্য, কিন্তু জিনিসটা তো সিমিলার কাইন্ড অফ, তাই না? তাই দেখেন তো এই ফোর্সে যেটা m এর কাজ করে, m টা কি ভর? বুঝতে পারছেন? সিমিলার কাজ করে হচ্ছে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এই সিমিলার কাজটা করা হচ্ছে i। এটাকে বলা হয় হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি কথা? মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া। বুঝতে পারছেন? আর এই a এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন, তাই না? অ্যাক্সেলারেশন না, এটা হচ্ছে কি? লিনিয়ার অ্যাক্সেলারেশন। তাহলে সিমিলারলি এটার কোরেসপন্ডিং এখানে কি হবে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। সো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমরা হচ্ছে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বুঝছেন? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, এটা আমরা পাইলাম। এটা হচ্ছে টাউ এর করতে পাইলাম। আর আমাদের যদি এল টাকে রিপ্রেজেন্ট করতে চাই, দেখেন আমাদের পি ছিল হচ্ছে আমাদের এমভি, তাই না? আমরা বললাম এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি জানি? এল, তাই না? তাহলে আমরা বলতেছিলাম যে লিনিয়ার মোমেন্টাম ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। যেমন হচ্ছে এফ এর ক্ষেত্রে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার। এটা লিনিয়ার, এটা অ্যাঙ্গুলার, এটা লিনিয়ার, এটা অ্যাঙ্গুলার। সিমিলারলি এটা লিনিয়ার, এটা কি? অ্যাঙ্গুলার। তাহলে এটার কোরেসপন্ডিং তাহলে আমরা কি পাবো? তাহলে এম এর আমরা মাত্র দেখব কি পাবো? আই। আর ভি এর
রিপ্রেজেন্ট আমরা করব হচ্ছে ওমেগা দিয়ে। এই ভি হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি আর ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। বুঝতে পারছেন? তাহলে ওমেগা মানে কত? মানে কি এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এখন এটা নিয়ে একটু বোঝাতে হবে, সেটা হচ্ছে এই যে আই, এটাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝছেন? এখন কথা হচ্ছে আই মানে কি? ধরেন আমার ওজন ধরেন 60 কেজি, আর একজন আছে আমার 80 কেজি, আর কাকে নড়াচড়া করাতে ইজি হবে? যার ওজন কম, মানে ভর কম, ওজন আমার কম না, যেটা আমার জিনিস করতে ওজন বলবো আমরা বলছি যার ভর কম, তাকে নড়াচড়া করাতে কি হবে? ইজি হবে, তাই তো? তাহলে এই তার যে ভর, এটা তার এটা জড়তার পরিমাণ, অর্থাৎ তাকে সরাইতে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে কে? ভর। সো কোনটা জিনিস ধরেন কোনটা অ্যাঙ্গেল নিয়ে ঘুরতেছে, বুঝতে পারছেন? কোনটা অ্যাঙ্গেল নিয়ে সে ঘুরতেছে, সে ঘোরার ক্ষেত্রে আমি যদি বাধা দিতে চাই, তাহলে যেই কাজটা হচ্ছে ভর করে লিনিয়ারের ক্ষেত্রে, সে একই কাজটা করে কে অ্যাঙ্গুলার ক্ষেত্রে? মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝতে পারছেন? যার আয়ের ভ্যালু বেশি, তাকে আমার যদি বাধাগ্রস্ত করতে হয় বা তাকে যদি সরাইতে হয়, তাহলে আমাদেরকে বেশি পরিমাণে কি অ্যাপ্লাই করতে হবে? টর্ক অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? তাহলে ভর যেই কাজ করে লিনিয়ার মোমেন্টামে, আর আইটাও একই কাজ করে কিসে? অ্যাঙ্গুলার মোমেন্টামে। বুঝতে পারছেন? তাহলে এটা দুইটাই হচ্ছে জড়তার পরিমাণ। এটা হচ্ছে লিনিয়ার ক্ষেত্রে জড়তার পরিমাণ, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ক্ষেত্রে জড়তার পরিমাণ। বুঝতে পারছেন? জড়তা মানে কি? অর্থাৎ তাকে ধরেন একটা ট্রাক, আর এটা হচ্ছে ধরেন বাইক, তাই না? তাই ট্রাকে জড়তা কি? বেশি, আর বাইকে জড়তা হচ্ছে কম। বুঝতে পারছেন? একই জিনিস, ধরেন একটা ট্রাক কোনটা অ্যাঙ্গেল নিয়ে ঘুরতেছে আর কোনটা বাইক অ্যাঙ্গেল নিয়ে ঘুরতেছে, তাহলে কাকে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল থেকে তাকে যদি মুভ করতে, তাকে কার উপর বেশি অ্যাপ্লাই করতে হবে? ট্রাকের। কারণ ট্রাকের কি জড়তা বেশি, মানে ওই অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের কি? আই। আর ইয়ার ক্ষেত্রে লিনিয়ার ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের এম। বুঝতে পারছেন? আমি কথা হচ্ছে এই এম থেকে আই আমরা কিভাবে বের করব? ঠিক আছে, সো এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের এই আই, এটা বের করা হয় হচ্ছে এইভাবে, আই কষ্ট হচ্ছে আমাদের এম আর স্কয়ার, মোমেন্ট অফ ইনার্শিয়া কষ্ট হচ্ছে এম আর স্কয়ার, যেখানে এই আরটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। আমরা প্রথম দিন আলোচনা করছিলাম, মনে আছে? সেন্টার অফ মাস প্রথম দিন, সেই সেন্টার অফ মাস থেকে দূরত্ব। বুঝতে পারছেন? এই আরটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস থেকে, ধরেন কোনটা, ধরেন একটা আলু নিলাম, ঠিক আছে? একটা আলু নিলাম, আর এই আলুটা যদি মাঝখানে আমি একটা সিদ্ধ করে দিই, আর আমি চাচ্ছি আলুটাকে এভাবে কি করতে? ঘুরাইতে। বুঝতে পারছেন? আলুটা কি করতে যাচ্ছি? এই এক্সিসের রেসপেক্টে কি করতে যাচ্ছি? ঘুরাতে যাচ্ছি। অথবা ধরেন এখানে এটা না ধরে আমরা বাইরে থেকে দেখি, ধরেন ওই যে আগে ছোটবেলা আমি এটা করতাম, ওই যে সুতার মধ্যে ধরেন একটা যদি মার্বেল এটা বেঁধে রাখে, এটা এইভাবে যদি আমরা ঘুরে একটু জোরে জোরে যদি দেই, এটা টান টান হয়ে উঠতে থাকে না? টান হয়ে উঠতে থাকে না? তাহলে ওই যে টান টান হয়ে ঘুরলো, ধরেন এই আলুটা হচ্ছে ওইটা, তাহলে ধরেন এটা সেন্টার অফ মাস হচ্ছে ধরেন এইখানে। বুঝতে পারছেন? এটা সেন্টার অফ মাস কোথায় বললাম? মাঝখানে বললাম মনে রাখবেন। এই যে যে এক্সিস, অর্থাৎ ওই যে আমি হাত যেখানে রাখছি, এটা থেকে সুতার যে দৈর্ঘ্য, এইটা হচ্ছে আমাদের আর। বুঝছেন? এটা কত আমাদের আর, আর এটার যে ভর, এটা হচ্ছে আমাদের এম। বুঝতে পারছেন? তাহলে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া এই আই হবে হচ্ছে ওই ওর নিজের ভর সাথে হচ্ছে যে এক্সিসের সাপেক্ষে সে ঘুরতেছে, সেই এক্সিস থেকে তার দূরত্ব। এই দুটো গুণ করলে আমরা পাবো কি? গুণ না, শুধু এম আর স্কয়ার কিন্তু। বুঝতে পারছেন? এটা দিলে আমরা পাবো হচ্ছে ওইটার কি? জড়তার পরিমাণ। বুঝতে পারছেন? এই গেল হচ্ছে আমাদের টোটাল কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম দেখলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখলাম। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন তো স্যার যা বোঝাইলেন বুঝতে পারছি, কিন্তু স্যার এখন এক্সামে স্যার আমরা এগুলো এক্সামে এইগুলো এইভাবে অ্যাপ্লাই হবে, আমাদের জাস্ট ডেফিনিশনগুলো লাগবে। মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, লিনিয়ার মোমেন্টামটা কি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা কি, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, এইটুকুগুলো হলেই হবে। আর ম্যাথ, আর হচ্ছে ম্যাথে আমরা দেখি না, ম্যাথ দেখবো। হ্যাঁ স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার এক্সামের যে ফরম্যাটটা যদি আমাদেরকে দেখানো হতো তাহলে একটু কনফিউজ। ফর্মেট বলতে মানে কিভাবে এক্সামটা হবে আর কি
সেটা মানে কোন কোন টপিকের আসলে কিভাবে কোশ্চেনটা কীভাবে হবে Exam কোশ্চেনটা আসুক বলছিল আগে। হ্যাঁ স্যার 5টা আগে পড়াশোনা করেন, এক্সামে আমরা 6 মাস বাকি আছে এখন। স্যার আমাদের এই মানে পুরো এক বছর শেষ হইতে ওই মার্চ মাস মানে 27শে মার্চ বা এপ্রিলে গিয়ে শেষ হবে কি আমাদের 2টা সেমিস্টার। 2টা সেমিস্টার? হ্যাঁ, মার্চের দিকে শেষ হবে, মানে ফেব্রুয়ারি বা মার্চ। তখন পুরো এক বছরের আগেই শেষ হবে নাকি? আপনাদের 1 বছর আগে তো শেষ হবে, কারণ কি আপনাদের পরীক্ষা তো আগেই হবে, রেজাল্ট হইতে হইতে তো ওই 1 বছর আর কি। রেজাল্ট হইতে আরো ধরেন 15-20 দিন 25 দিন তো লাগবে। আচ্ছা। পরীক্ষা তো আগেই শেষ হবে, রেজাল্ট হইতে হওয়া মানে হচ্ছে ওই সেমিস্টার তখন পুরোপুরি শেষ হবে। আচ্ছা পরীক্ষা তো ধরেন 4.5 মাসের মাথায় হয়, বুঝেন নাই? পরীক্ষা তো 4 মাস 4.5 মাসের মাথায় হবে। এবারে আর 1 মাস হবে পরীক্ষা, এবারে আরো 20-25 দিন লাগবে হচ্ছে রেজাল্ট হইতে। এইগুলো টোটাল 6 মাস। আমরা 6 মাস কে কোনো পরীক্ষা শুরু 6 মাস পরে, পরীক্ষা তো শুরু 4.5 মাস 5 মাস পরে, বুঝছেন? স্যার আমাদের এই কোর্সে আমরা তো হচ্ছে রেগুলার ব্যাচ ডি। স্যার আমাদের এই কোর্সে আমাদের পার সেমিস্টারে কত করে ক্রেডিট শেষ হবে? এটা আপনাদের টোটাল ক্রেডিট দেখেন, টোটালে দেখেন টোটাল কত ক্রেডিট আছে। 154 ছিল না, আমার পোর্টালে এখনো 18 এটা আছে। হাফ তো একই তো, জি একই তো, সেমই হবে, 154 ক্রেডিট এরকমই হবে। 154 টাকায় কি হচ্ছে স্যার এই 8টা সেমিস্টার দিয়ে ভাগ হবে? 8টা সেমিস্টার নাকি স্যার না হচ্ছে- না না, এইভাবে ভাগ হবে না। এক এক সেমিস্টার দেখেন, কোন সেমিস্টারে দেখা গেছে যে 2 ক্রেডিট বেশি, কোন সেমিস্টারে 2 ক্রেডিট কম। এক সেমিস্টারে দেখা গেল 22 ক্রেডিট, আর এক সেমিস্টারে ধরেন 19 ক্রেডিট। মানে স্যার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে স্যার 20 ক্রেডিট মানে 20 ক্রেডিটের উপরেই থাকে না সমানভাবে এরকমই থাকে? দুইটা মিলে হ্যাঁ তো 40 ক্রেডিট কাছাকাছি হওয়ার কথা। আমি একটা ক্রেডিট একটা সেমিস্টারের কথা বলছি। এক সেমিস্টারে হয় এরকম হবে 19-20 বা 21 হতে পারে সর্বোচ্চ। দেখেন আপনারা দেখেন টোটালে দিয়ে দেখতে পারেন। তারপর কোশ্চেন নাই, মুছে ফেলবো সব। স্যার আজকে তো বেশি কিছু মানে দুইটা টপিক হ্যাঁ, দুটো টপিক দেখলাম আমরা, হচ্ছে নেক্সট দিন আমরা হচ্ছে বুঝতে পারছি স্যার। পোর্টালে তো স্যার এই রেকর্ডগুলো দেওয়া থাকবে ম্যাথ না? দেখবো। হ্যাঁ, এই সব বুঝি নাই। হ্যাঁ পোর্টালে এই রেকর্ডগুলো দেওয়া থাকবে না? পোর্টালে না, এটা ইউটিউবে যাবে। এটাই ইউটিউব থেকে খুঁজে নিতে হবে? হ্যাঁ, ইউটিউবে বলতে আপনি ওই যে ইয়াতে যাবেন, স্কলারসের ইয়াতে যাবেন, চ্যানেল আছে একটা, বুঝছেন? চ্যানেলে দেখবেন হচ্ছে ইয়ে করা আছে, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট। কলম নেন তো। ভিডিও করতে যেগুলো ইয়ে করছি তাও ভিডিওটা অফ করে দেবো।